বেশ, দেখো আজকে আমরা দিল্লি সালতানাত শুরু করব। দিল্লি সালতানাত মানে ওই দিল্লি রাজবংশ, মানে দিল্লিতে যারা বসেছিল, যেসব রাজবংশগুলো বসেছিল। বেশ, আমি কথা দিয়েছিলাম যে এরপর থেকে আমি লুসেন থেকে বা আমার ইউথ পাবলিকেশনের বই থেকে আমি ধরবো বলেছিলাম দিল্লি সালতানাত, বা যত আমার হিস্ট্রি আছে, যত জিকে পার্ট আছে, আমি জিকে পার্ট এরকম আস্তে আস্তে একটা একটা করে সব শেষ করব। আজকে আমরা ধরেছি দিল্লি সালতানাত। দিল্লি সালতানাতটা আমরা পড়বো। দিল্লি সালতানাতটা আমরা 5টা ভিডিওতেই কভার করতে হবে, 5টা কিংবা 4টে বটে, কারণ এক একটা সালতানাত বড় করে, মানে প্রথম দাস বংশ করব, তারপরে খিলজি বংশ, তারপরে তুগলক বংশ, তারপর সৈয়দ বংশ, তারপরে লোদি বংশ। এই 5টা বংশ আমরা গল্পের মতো মনে রাখবো কিছু কিছু জিনিস, ঠিক আছে? তো প্রথম দেখ, মোট কিন্তু দিল্লি সালতানাতে বসেছিল মোট কিন্তু 5টা বংশ বসেছিল। কটা? 5টা। অনেকজন বলছে 6টা। 6টা বলতে মানে মুঘলটা না, মুঘলটা ধরা হয় না। কেন ধরা হয় না? কারণ মুঘল আস্তে আস্তে সব ভেঙে চুরে একাকার হয়ে গেছিল, ঠিক আছে? তো আমরা মেনলি ফোকাস করব কটার দিকে? এই 5টা, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ আর লোদি বংশ। এই 5টা বংশ। দেখো দিল্লি সালতানাতে প্রথম যে বংশটা ছিল সেটা হচ্ছে দাস বংশ বা স্লেভ ডাইনেস্টি। হ্যাঁ, স্লেভ ডাইনেস্টি, দাস বংশ, বা এই বংশটাকে কি বলা হয়? মামলুক। মামলুক বংশ বলা হয়, মামলুক ডাইনেস্টি। এই যে প্রথম 4টে, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, এই 4টে বংশই, এগুলো কিন্তু ডাব্লিউবি তে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই 5টা বংশ থেকে তোমাকে 3-4টে কোশ্চেন তুমি দেখতে পাবাই পাবা, মানে 2-3টে কোশ্চেন তুমি পাবা। তোমার ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা থেকে 2-3টে কোশ্চেন তুমি দেখতে পাবাই, মানে এই রাজবংশ থেকে। এই রাজবংশ কি কি মেনলি এরা কোনখানে বেশি ফোকাস করে? এদের অ্যাডমিনিস্ট্রেশনের উপর বেশি, মানে কে কি বানিয়েছিল, কোন রাজাটা কি বানিয়েছিল, সুলতানটা কোন সুলতান কি বানিয়েছিল, কোথায় বানিয়েছিল, এর টম কোথায় আছে, টম মানে সমাধিস্থল, কে কি বানিয়েছিল, এইগুলো বেশি আছে, ঠিক আছে? আর এরা কিছু কিছু জিনিস চালু করে, কিছু কিছু প্রথা চালু করে, কিছু উৎসব চালু করে, এই সব জিনিসগুলোই বেশি আসে মানে পরীক্ষাতে। মানে জানার জন্য তো অনেক গল্প আছে, মানে গল্প জন্য তো এক্সাম পয়েন্ট অফ ভিউতে এই কটাই দরকার, মানে অ্যাডমিনিস্ট্রেশনের এইগুলো দরকার। দেখো দাস বংশ মোট, এই যে দাস বংশ, খিলজি বংশ, তুগলক, সৈয়দ, এই প্রথম 4টে হচ্ছে তুর্কি থেকে এসেছিল এরা। কোথা থেকে? তুর্কি। আর তাও সৈয়দ বংশটা তাও মানে আছে, ডিসপিউট আছে, মানে ও আরব থেকে এসেছিল কাউ বলে, তুর্কি থেকে, কিন্তু লুসেন্টে কিন্তু তুর্কি আছে। এই প্রথম 4টে ছিল তুর্কি থেকে এসেছে, লাস্টে যেটা ছিল লোদি বংশ সেটা কিন্তু আফগান থেকে এসেছে। কোথা থেকে? আজকে আমরা মেন ফোকাস করব দাস বংশ নিয়ে। কোন বংশটা? দাস বংশে মোট টোটাল ছিল, দেখ দাস বংশে টোটাল 10খানা শাসক ছিল, 10টা শাসক ছিল। তার মধ্যে আমরা মেনলি 4টের উপর আমরা জোর দেবো, 4টের উপর। প্রথমটা হচ্ছে কি রে? আলাউদ্দিন, সরি কুতুবউদ্দিন আইবক, তারপরে ইলতুৎমিশ, রাজিয়া সুলতান, আর আমাদের যে বলবান, গিয়াসউদ্দিন বলবান। এই 4টের উপর ফোকাস দেবো। এই 4টে থেকে মানে তুমি দাস বংশে এই 4টে ফোকাস দিলে তোমার মানে দাস বংশতে কোশ্চেন এলে এইখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? এর থেকে আর মানে কোশ্চেন হয় না। বেশ, দাস বংশ মোট 84 বছর শাসন করেছে। কত বছর? 84 বছর। 1206 থেকে 1290 পর্যন্ত এদের শাসনকাল ছিল দাস বংশের। তোমরা যারা ভিডিওটা দেখছো খাতা পেন নিয়ে বসবে, আমি এই দিল্লি সালতানাত পুরো একদম গল্পের ছলে বুঝিয়ে দেবো, পুরোটা তোমরা টুকতে টুকতে চলে যাবে যারা জানো না যেগুলো। বেশ, দাস বংশ ছিল 84 বছর রাজ করেছিল, 1206 থেকে 1290 পর্যন্ত। বেশ, প্রথমে দাস বংশের প্রথম যে শাসক ছিল কে ছিল? কুতুবউদ্দিন আইবক। বেশ, কুতুবউদ্দিন আইবক কোথা থেকে এলো? মাঝ থেকে তো টপকেই যায়নি। মোহাম্মদ ঘুরির দাস ছিল, দাস স্লেভ ছিল মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি দেখো প্রথম তরাইনে যুদ্ধ 1191 তরাইনে, পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনে প্রথম যুদ্ধ হলো। তারপর প্রথম যুদ্ধতে মোহাম্মদ ঘুরি হেরে গেল, আবার যুদ্ধ করলো 1192। পৃথ্বীরাজ চৌহান সেখানে হেরে গেল, মোহাম্মদ ঘুরি সেখানে। তারপর সে দিল্লি সালতানাতে কিন্তু থাকেনি, তারপর সে কিন্তু ফিরে গিয়েছিল। ফিরে যাওয়ার সময় নাকি বলা হয় ওকে পাঞ্জাবে ওখানে নাকি অ্যাক্সিডেন্ট করেছিল, মানে মার্ডার করে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, ঠিক আছে? ও যেহেতু ওই কুতুবউদ্দিন আইবক, সরি ওই মোহাম্মদ ঘুরির কোনো বংশধর ছিল না, তার জন্য ওকে কমান্ডার হিসাবে নিযুক্ত করে গিয়েছিল, মানে দিল্লিতে কমান্ডার, এজ এ কমান্ডার হিসাবে ওকে কুতুবউদ্দিন আইবক রেখে গিয়েছিল। এবার রেখে যাওয়ার পর ও তো যেতে যেতে পাঞ্জাবে মারা গিয়েছিল। এবার ও দিয়ে লাস্টে এই ক্যাপচার করেছিল দিল্লিটা। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে করে দিয়েছিল? কুতুবউদ্দিন আইবক। কিন্তু কুতুবউদ্দিন আইবক অ্যাকচুয়ালি মোহাম্মদ ঘুরি কি ছিল? স্লেভ ছিল, দাস ছিল, স্লেভ ছিল, দাস ছিল। বেশ,
আমরা কুতুবউদ্দিন আইবক, দেখো কুতুবউদ্দিন আইবক কি হতো একটু শর্টকাটে মনে রাখার জন্য মনে করে রাখবা যে ও একদম দিল খুলে লাখ লাখ টাকা দান করতো, একদম মন খুলে লাখ লাখ টাকা। তার জন্য ওর আর একটা নাম ছিল, কি নাম? লাখ বক্স। লাখ বক্স নামে ওকে জানা যেত। বেশ, প্রথম ইন্ডিয়াতে এই প্রথম মানে মুসলিমদের প্রথম মনুমেন্ট একটা চালু করেছিল, মানে স্থাপন করেছিল, চালু বলছি স্থাপন করেছিল। ওটার নাম কি জানিস? কুতুব মিনার না, সরি মনুমেন্ট, মানে প্রথমটা কি বল? কুয়াতুল ইসলাম বলে এটা ছিল মুসলিমদের প্রথম মনুমেন্ট, যেটা কুতুবউদ্দিন আইবক স্থাপন করেছিল। আর যেটা বলছিস ওই কুতুব মিনার, হ্যাঁ কুতুব মিনারের কাজ স্টার্ট করেছিল, শেষ করেনি, ইলতুৎমিশ শেষ করেছে, সেটা আমরা পরে আসবো ইলতুৎমিশ। বেশ, এই যে কুতুবউদ্দিন আইবক দিল্লি বংশের প্রতিষ্ঠাতা, কিন্তু রিয়াল ফাউন্ডার নয়, কিন্তু রিয়াল ফাউন্ডার আমরা পরে আসবো। কি কি বানিয়েছিল রাজধানীটাকে দেখ। বানিয়েছিল কি? কুতুব মিনার তো বানিয়েছিল, আর কি বানিয়েছিল? আড়াই দিন কা ঝোপড়া। কোথায় বানিয়েছিল? এটা পরীক্ষা আছে। আড়াই দিন কা ঝোপড়া কোথায় বানিয়েছিল? আজমের নয়, আজমেরে বানিয়েছিল আড়াই দিনের ঝোপড়া। এর রাজধানী করেছিল কোথায়? লাহোরে। এর রাজধানী করেছিল দিল্লিতে নয়, কিন্তু দিল্লিতে বসেছিল, কিন্তু রাজধানী ছিল কোথায়? লাহোর। আর লাহোরে ওর কিন্তু সমাধি আছে, স্তম্ভটা কোথায় আছে? লাহোরে আছে। লাহোর কোথায় রে? পাকিস্তান। রাহুলকে বলছি, ওই রাহুল, পাকিস্তান। বেশ, নেক্সট খুব ঘোড়া মানে চাহালগানি বলা হয় ওদের ভাষায়, চাহালগানি বা চাহাল খেলা, একটা চাহালগানি বলতো, ঘোড়ার উপর খেলা। হ্যাঁ, ওই খেলাটা ও কি করতো? ও খেলতো, ওটাকে পোলো বলা হয় অ্যাকচুয়ালি, ঘোড়ার পিঠে খেলতো। লাস্টে ওটা খেলতে খেলতে কি ঘোড়ার পিঠ থেকে ওটাই পড়ে মারা গেছিল। বেশ, এইখান পর্যন্ত হচ্ছে কুতুবউদ্দিন আইবক গেল। কুতুবউদ্দিন আইবক কি মোহাম্মদ ঘুরির গোলাম ছিল। ও মামলুক ডাইনেস্টি, মানে মামলুক বলতে স্লেভ ডাইনেস্টি বা দাস বংশের আর একটা নাম হচ্ছে মামলুক ডাইনেস্টি, মানে বংশ। আড়াই দিনকার ঝোপড়া বানিয়েছিল। এর রাজধানী লাহোরে ছিল। দিল্লি বংশের প্রতিষ্ঠাতা একেই ধরা হয়। কুতুব মিনার স্থাপন করেছিল, ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গিয়েছিল। আর লাখ বক্স নামে পরিচিত। দিল্লিতে প্রথম ওই মুসলিমদের জন্য একটা টম বানিয়েছিল, যেটার নাম ছিল কি? কুয়াতুল ইসলাম। এরপর আবার গুলাম, কুতুবউদ্দিন আইবকের আবার গুলাম হচ্ছে ইলতুৎমিশ। পরে জামাই হয়েছিল, পরের কথা, পরে এটা কিন্তু জামাই ছিল। হ্যাঁ, কিন্তু এটা ইলতুৎমিশও কিন্তু কুতুবউদ্দিন আইবকের গোলাম ছিল। বেশ, এই ইলতুৎমিশকেই রিয়াল ফাউন্ডার ধরা হয়। কি ধরা হয়? রিয়াল। হ্যাঁ, দাস বংশের। এই দাস বংশের বাস্তব প্রতিষ্ঠাতা কিন্তু এই ইলতুৎমিশ। তার জন্য পরীক্ষায় কোশ্চেন আছে, রিয়াল ফাউন্ডার কাকে ধরা হয়? এই ইলতুৎমিশকে। ইলতুৎমিশ কিছু কিছু প্রথা চালু করেছিল, আর কুতুব মিনারের কাজ তো ও শেষ করেছিল জানিস, কিন্তু এই কিছু কিছু প্রথা চালু করেছিল। কি কি প্রথা? যেরকম ইকতা প্রথা। ইকতা প্রথাটা না, পাইবস না, বলবান করেছিল না ইকতা প্রথা। এই ইকতা প্রথাটা কি সেটা জানো? পরীক্ষা আসবে। ইকতা প্রথাটা কি? ভেরি গুড। সৈন্যদের জমি দান করতো, সৈন্যদেরকে যারা ওর ইয়েতে কাজ করতো ওদেরকে জমি দান করতো। আর একটা প্রথা চালু করেছিল, প্রথা না, এটা একটা জিনিস চালু করেছে, যেটা চাহালগানি বলা হয়। কি বলা হয়? চাহালগানি মানে হচ্ছে ওর দেশে যত বড় বড় ধনী ব্যবসায়ী ছিল ওদেরকে ডাকা হতো কি কিসের জন্য? পরামর্শ নেওয়ার জন্য, রাজাকে পরামর্শ দেওয়ার জন্য। মানে বিদেশে কিরকম করে ব্যবসা করা যায়, এক্সপান্ড করা যায় কি করে, এর জন্য ও বিদেশ থেকে ডাকতো, মানে বিদেশে ব্যবসা কি করে করবে তার জন্য বুদ্ধি নেওয়ার জন্য, অ্যাডভাইস দেওয়ার জন্য রাজা ওদেরকে ডাকতো। বেশ, তাহলে ইলতুৎমিশ এই পর্যন্ত ছিল, রিয়াল ফাউন্ডার বলা হয়। বেশ, একে আরেকটা জিনিস বলা হয় ফাদার অফ টম বিল্ডিং, মানে যত কিছু মানে ভারতবর্ষে হয়েছে ওই ফাদার অফ টম ইন্ডিয়ার বলা হয়। ভারতবর্ষের টম মানে মনুমেন্ট, মানে স্মৃতিসৌধ যেগুলো, ফাদার মানে ফাদার অফ বলা হয়, ইন্ডিয়ার জনক বলা হয় ওকে। বেশ, নেক্সট। আচ্ছা, এর কালেই টাকা চালু করেছিল, চাঁদির টাকা একটা, আর একটা ছিল কপারে। চাঁদি মানেই রূপরে, চাঁদি মানেই রূপো। তাহলে চাঁদির একটা টাকা ছিল, আর একটা ছিল নাম দুটো জিজ্ঞাসা করে এক্সামে, নাম দুটো। চাঁদির টাকার নাম হচ্ছে টঙ্কা। চাঁদির টাকা যেটা চালু করেছে সেটার নাম ছিল টঙ্কা। আর কপারের যেটা ছিল সেটা ছিল জিতল, নাম ছিল কি নাম? ওটা কত গ্রামের অনেক সময় শোধায়, ঠিক আছে, মনে রাখবে 175 গ্রামের, 175 গ্রাম, 175 গ্রাম। বেশ, ওরকম 170 গ্রামই ছিল মনে হয় ওরকম। বেশ, নেক্সট। এবার আমরা আসবো গিয়াসউদ্দিন
বলবন এটাই মানে রাজিয়া সুলতানা আছে। আচ্ছা আচ্ছা রাজিয়া সুলতানা আছে না, এর মেয়ে আছে, এরপর কি ছিল রাজিয়া সুলতানা মহিলা শাসক। হ্যাঁ প্রথম দেখো প্রথম এবং লাস্ট যে দিল্লি সালতানাতের মহিলা শাসক রাজিয়া সুলতানা। এখানে অত বেশি কিচ্ছু আসে না, শুধু বলে রাজিয়া সুলতানা মানে ভারতবর্ষের প্রথম মহিলা শাসক, প্রথম এবং লাস্ট এই মানে দিল্লি সালতানাতের লাস্ট এই রাজিয়া সুলতানা। এই ইলতুৎমিশের মেয়ে ছিল, কিন্তু ইলতুৎমিশের মেয়ে ছিল রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা পর কে ছিল, এরপর আমরা আসবো গিয়াসউদ্দিন বলবন। বলবনের সেরকম কিছু নয়, বলবনের 4টে জিনিস খুব মনে রাখতে হবে। এ দুটো প্রথা চালু করেছিলেন, কি প্রথা? সিজদা ও পাইবাস। সিজদা ও পাইবাস। দেখো সিজদা মানে হচ্ছে রাজার সামনে কি করবে, এই রাজা জানিস তো নিজেকে শ্যাডো অফ গড বলতো, মানে ও নিজে বলতো যে আমি ভগবানের ছায়া, শ্যাডো অফ গড বলতো নিজেই। বেশ এই দুটো প্রথা চালু করে সিজদা ও পাইবাস। সিজদা মানে কি রে সায়ন? সিজদা মানে ও তার কাছে ঝুঁকে, হ্যাঁ মানে রাজার সামনে, রাজার দরবারে গেলে রাজার সামনে গিয়ে মাটিতে হাঁটু গেড়ে মাটিতে কপাল থেকে প্রণাম করতে হবে। আর একটা হচ্ছে পাইবস। পাইবস মানে হচ্ছে পায়ে ধরে চুমু খেতে হবে রাজার, মানে হ্যাঁ সম্রাটের পায়ে ধরে চুমু খেতে হবে। বেশ এই দুটো প্রথাও চালু করেছিল। প্রথা দুটোর মানে কি তোমাকে পরীক্ষা হয়তো দিতে পারে, কিন্তু তোমাকে বলে প্রথা কি কি চালু করে, সিজদা ও পাইবস প্রথা। বেশ আর একটা উৎসব চালু করেছিল, কি উৎসব রে? নওরাজ উৎসব। এটা ছিল একটা পার্সিয়ান বা পারস্যদের উৎসব, পারস্যদের উৎসব ছিল কিন্তু। বেশ এখানে আর বেশি কিছু নেই, তাহলে এইটুকুই ছিল আমার কি দাস বংশ। এইটুকুই দাস বংশের কি বললাম, 10টা রাজা ছিল, 10টা শাসক ছিল দাস বংশে, তার মধ্যে এই 4টে আমরা পড়লাম। কি কি? আলাউদ্দিন খলজি বললাম, কুতুবউদ্দিন আইবককে লাক্স বক্স বলা হয়। মোহাম্মদ ঘুরিরও গোলাম ছিল। 1206 থেকে 1209 পর্যন্ত দাস বংশটা ছিল, তার মধ্যে দাস বংশে কুতুবউদ্দিন মানে 6 বছর না 4 বছর রাজ করেছিল। ও দাস বংশটাকে মামলুক বংশ বলা হয়। এই 2.5 দিনকার ঝোপড়া বানিয়েছিল, এর রাজধানী ও লাহোরে স্থাপন করেছিল, সমাধিটা লাহোরে আছে, ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গিয়েছিল। ওর পরে এসেছিল ইলতুৎমিশ, যে কুতুব মিনারের কাজ শেষ করেছিল। বেশ ও রিয়াল ফাউন্ডার বলা হয় দিল্লির। আর কি ছিল? ফাদার অফ টম বিল্ডিং, ওকে জনক বলা হয় টম বিল্ডিং এর। আর কি? ইকতা প্রথা চালু করেছিল। ইকতা প্রথা মানে কি? সৈন্যদের জমিদান করা। চাহালগানি চালু করেছিল। চাহালগানি মানে রাজারা ওই যত ওই ওর দেশে ব্যবসায়ী, বিদেশি না, ওর দেশে ব্যবসায়ীদেরকে ডাকতো পরামর্শ দেওয়ার জন্য, মানে রাজা কি করে বিদেশে ব্যবসা এক্সপানশন করবে ওর সব। ওর পরে হ্যাঁ 2টা টাকা চালু করেছে। চাঁদিরটার নাম হচ্ছে টঙ্কা, পিতলটার নাম হচ্ছে কপারটার নাম ছিল জিতল। বেশ তারপর ছিল ইলতুৎমিশ, যে প্রথম এবং লাস্ট মহিলা শাসক। আচ্ছা ইলতুৎমিশ নয় না, রাজিয়া সুলতানা, সরি রাজিয়া সুলতানা ছিল। রাজিয়া সুলতানা যে ছিল প্রথম এবং লাস্ট মহিলা শাসক দিল্লি বংশের। এবং লাস্টে আমাদের কি এলো, লাস্টে নয় মানে বলবন ছিল কি? বলবনকে মনে রাখবে, দুটো প্রথা চলে গেছে, সিজদা ও পাইবাস। পাইবাসটা মনে থাকবে পাইবাস মানে পা ধরে চুমু খাওয়া। সিজদা মানে হচ্ছে কপাল ঠেকানো, হাঁটু গেড়ে মাটিতে কপাল ঠেকানো। আর একটা উৎসব চালু করেছিল নওরাজ উৎসব। নওরাজ উৎসব যেটা পার্শ্বদের উৎসব। টোটাল দাস বংশের 10টা রাজা ছিল, 10 জন শাসক ছিল, তার মধ্যে আমরা 4 জনের আমরা ইম্পর্টেন্ট ওই 4 জনে পড়লাম। এরপর আমরা পরের ভিডিওতে কি করব, পরের ভিডিও শ্যাডো অফ গড কাকে বলা হয় বললাম, এই বলবনকে বলা হয় শ্যাডো অফ গড। এরপর আমরা পড়বো কিন্তু খলজি ডাইনেস্টি। খলজি ডাইনেস্টির পর এরপর দেখবি কে কে আছে, জালালউদ্দিন খলজি কি কি ও করেছিল, তারপর আলাউদ্দিন খলজি কত বছর ছিল, ও কি কি ধ্বংস করে দিল ভারতবর্ষে, ওর কমান্ডারের নামগুলো। বেশ ভিডিওটা এই পর্যন্ত থাক, আর বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। আর তোমরা কমেন্ট করো বেশি বেশি করে, কোনো যদি অসুবিধা হয়। আর এর পিডিএফ এর হবে না, এর আবার কি পিডিএফ দেবো? বেশ